আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমার চতুর্থ বর্ষের ছাত্ররা, তোমাদের জন্য আজকে আমার রিসার্চ মেথোডোলজি ক্লাস। আর আজকের টপিকস টেকনিক্যাল রিপোর্ট। তো আমরা রিপোর্ট নিয়ে আলোচনা করছিলাম, যে প্রতিবেদন, গবেষণা প্রতিবেদন। তোমাদের আমরা আলোচনা করেছিলাম যে কি রিপোর্টার নামক প্রতিবেদনের ক্ষেত্রে বলেছিলাম যে রিপোর্টার নামক একটা ল্যাটিন শব্দ থেকে ইংলিশ কি শব্দ এসছে, রিপোর্ট শব্দটি এসছে, যার অর্থ কিনা প্রতিবেদন। ঠিক আছে, তো এই প্রতিবেদন থেকে যেটা কথা হচ্ছে যে কোনো একটা বিষয় বস্তু তুলে ধরা বা উপস্থাপন করাটাকেই বলা হয় প্রতিবেদন। তো প্রতিবেদন যে কোনো একটা বিষয় গবেষণা করা যখন হয়, গবেষকরা তখন কি করে, যে তার গবেষণা কাজ সম্পাদন করার পরে সেটাকে সেই বিষয়বস্তু, গবেষণা বিষয়বস্তুটাকে উপস্থাপন বা তুলে ধরেন, সেটা কি প্রতিবেদনের মাধ্যমে। প্রতিবেদন না হলে গবেষণার কাজটা যতটাই সফল হোক না কেন, গবেষণাটা সেটা অসম্পূর্ণ থেকে যায় যদি প্রতিবেদন বা গবেষণার রিপোর্টটা উপস্থাপন না হয়। ঠিক আছে, প্রতিবেদন না থাকলে। তো রিপোর্টার যেটাকে রুমেল নামক একজন বলেছেন যে 1968 a good report must combine clear thinking, logical organization, sound interpretation and an effective style of writing. যেটা কেন হচ্ছে যে একটা ভালো বা উত্তম প্রতিবেদনে কি থাকবে, একটা পরিষ্কার ধারণা, ক্লিয়ার থিঙ্কিং, পরিষ্কার ধারণা থাকবে। তারপর হচ্ছে কি লজিক্যাল, যুক্তিপূর্ণ উপস্থাপনা থাকবে। তারপর নির্ভুল ব্যাখ্যাকরণ এবং হচ্ছে কি একটা লিখন শৈলীটা থাকবে, যেটা সুনিপুণ লিখন শৈলী বা হচ্ছে যে ইফেক্টিভ স্টাইল অফ রাইটিং, লিখন শৈলী, মানে এই সব কিছু মিলে এটাকে হচ্ছে কি গবেষণা প্রতিবেদন, যেটা কিনা নিয়মতান্ত্রিক উপায়ে বিস্তারিত ভাবে লিখিত যে বর্ণনা করা হয় বা উপস্থাপন করা হয়, সেটাকে বলা হয় গবেষণা প্রতিবেদন। কোনো একটা সমস্যা সমাধানের জন্য যখন নিয়মতান্ত্রিক উপায়ে, সেটা হতে পারে আন্তর্জাতিক প্রকাশনা অনুযায়ী, রীতি অনুযায়ী হতে পারে, বা স্থানীয় প্রকাশনা অনুযায়ী। মোট কথা হচ্ছে যে কোনো গবেষণা সমস্যা সমাধানের জন্য নিয়মতান্ত্রিক উপায়ে বিষয়বস্তুকে বিস্তারিত লিখিত উপস্থাপন করাটাকে বলা হয় গবেষণা প্রতিবেদন বা রিসার্চ রিপোর্ট। যেটা কিনা বললাম যে একটা রিসার্চ রিপোর্টে কি থাকবে, একটা পরিষ্কার ধারণা থাকবে, যুক্তিপূর্ণ উপস্থাপনা, তারপর হচ্ছে নির্ভুল ব্যাখ্যাকরণ এবং হচ্ছে একটা সুচিন্তিত, মানে একটা ইফেক্টিভ বা যৌক্তিক একটা লিখন শৈলী থাকবে, যেটা গবেষণা উপস্থাপনাতে। ঠিক আছে, প্রতিবেদনে। তো গবেষণা প্রতিবেদনটা আমরা জানি যে গবেষণা প্রতিবেদনটা বিভিন্ন ভাবে ভাগ করা যায় এটাকে, যেটা আমরা আজকে আলোচনা করব কি টেকনিক্যাল রিপোর্ট নিয়ে আলোচনা করব। তো তার আগে বলছি যে গবেষণা প্রতিবেদনটা ধরো যে উদ্দেশ্য সাধনের ভিত্তিতে বিভিন্ন রকমের গবেষণা প্রতিবেদন হতে পারে। কিরকম হতে পারে, সেটা তথ্যমূলক হতে পারে কিংবা হতে পারে গবেষণামূলক। সেটা উদ্দেশ্যের উপর ভিত্তি করে, যেটা কি তথ্য দিবে, তথ্য সংক্রান্ত হবে নাকি গবেষণা রিসার্চ সংক্রান্ত হবে। বা হতে পারে আকার অনুযায়ী ছোট, মাঝারি, বড়, বিভিন্ন আকারেরই সেটা হতে পারে। আবার হতে পারে যে এটা মানে উদ্দেশ্য সাধনে, মানে যে এটার হতে পারে যে কর্মকৌশল বা উপস্থাপন কৌশল, যে কিভাবে এটা উপস্থাপন কৌশলের উপর ভিত্তি করে কারিগরি বা টেকনিক্যাল রিপোর্ট, পপুলার বা জনপ্রিয় রিপোর্ট হতে পারে, হচ্ছে কি গবেষণা প্রতিবেদন, আর একটা হচ্ছে কি মৌখিক উপস্থাপন বা মৌখিক প্রতিবেদন হতে পারে। তো সেই যে চারটা প্রকার বললাম, যে এটা কিসের উপর ভিত্তি করে, যে উপস্থাপন কৌশলের উপর ভিত্তি করে। তারই ধারাবাহিকতা আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি টেকনিক্যাল রিপোর্ট। তাহলে টেকনিক্যাল রিপোর্টটা কি? টেকনিক্যাল রিপোর্টটা হচ্ছে কি যে একটা বড় পরিসরে বা বড় প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সেটা হতে পারে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্ষেত্রে দেখা যায় যে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে দেখা যায় যে গবেষণা প্রতিবেদনে তোমার হচ্ছে যে ইন্ট্রোডাকশন বলো, মেটেরিয়ালস, মেথড, লিটারেচার সাইটেশন বা হচ্ছে ডিসকাশন, ইন্টারপ্রিটেশন বা অ্যাপেন্ডিক্স, এই জিনিসগুলো আবশ্যিকভাবে বা অত্যাবশ্যকভাবে সংযুক্ত থাকে যে প্রতিবেদনগুলোতে, মানে বড় আকারে প্রাতিষ্ঠানিক কোনো গবেষণা প্রতিবেদনে, সেটাকে বলা হয় কারিগরি প্রতিবেদন বা টেকনিক্যাল রিপোর্ট বলা হয়। যেমন কিনা এমফিল বলো, এমফিল বলতে পারো, এমএস বলতে পারো, পিএইচডি বলতে পারো, সেগুলো হচ্ছে কি টেকনিক্যাল রিপোর্ট বা কি কারিগরি প্রতিবেদন। ঠিক আছে, কোনগুলো বললাম, যে এমএস হতে পারে, এমফিল হতে পারে, পিএইচডি হতে পারে। ঠিক আছে,
এগুলো হচ্ছে কি কারিগরি বা টেকনিক্যাল রিপোর্ট, যেটা কিনা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে ছোট বড় নানান ধরনের হতে পারে প্রাতিষ্ঠানিক, যেগুলোতে কি থাকবে একটা ইন্ট্রোডাকশন বা ভূমিকা থাকবে, ম্যাটেরিয়ালস, মেথড, তারপর হচ্ছে কি ডিসকাশন থাকবে, অ্যানালাইসিস থাকবে, ইন্টারপ্রিটেশন থাকবে, তারপর হচ্ছে কি থাকবে আরো হচ্ছে কনক্লুশন, মানে একটা হচ্ছে কি অ্যাপেন্ডিক্স থাকবে। এই জিনিসগুলো ধারাবাহিকভাবে থাকতে পারে বা এটা অত্যাবশ্যকীয় উপাদানগুলো হিসেবে থাকবে, সেটাকেই হচ্ছে কি টেকনিক্যাল রিপোর্ট বলা হয়। যারা এমফিলের সময় বা এমফিল বলো পিএইচডি বলো, এই যে ধরনের প্রতিবেদনগুলো যেটা হয় সেটাতে বলা হচ্ছে, বা থিসিসের ক্ষেত্রে যে প্রতিবেদনগুলো সেগুলো হচ্ছে কি টেকনিক্যাল রিপোর্ট। এই টেকনিক্যাল রিপোর্টে প্রধানত কি থাকে, হ্যাঁ, এটাতে যে ব্যবহৃত গবেষণা পদ্ধতি, মানে কোন পদ্ধতি গবেষণা করা হয়, যে মেথডটা কি, হ্যাঁ, রিসার্চের মেথডটা থাকবে। তারপর হচ্ছে যে ধারণাকৃত যে অনুকল্প বা হাইপোথিসিস যেটা থাকে সেটা, তারপর হচ্ছে যথার্থতা, এই গবেষণার যথার্থতা বা সীমাবদ্ধতা, এইগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা সহ এই প্রতিবেদনে থাকে। কোনটাতে? টেকনিক্যাল প্রতিবেদনে। এই বিষয়গুলো প্রধানত কি বলেছি, যে গবেষণার মেথডটা থাকতে পারে, তারপরে যে একটা যে হাইপোথিসিস ধারণাকৃত যে অধিকল্প, এবং হচ্ছে কি এটা যথার্থতা, গবেষণার যথার্থতা এবং লিমিটেশন বা সীমাবদ্ধতা, এই জিনিসগুলো এই গবেষণা প্রতিবেদনে বা টেকনিক্যাল রিপোর্টের ক্ষেত্রে থাকে। তো টেকনিক্যাল রিপোর্ট মোটামুটি যদি বলি যে টেকনিক্যাল রিপোর্টে হচ্ছে যে 9টা রূপরেখা আছে বা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যেটা দ্বারা কিনা একটা টেকনিক্যাল রিপোর্টের মধ্যে সাধারণত 9টা চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হয়। যদিও এই বৈশিষ্ট্যগুলো ধারাবাহিকভাবে থাকতে পারে, বা কোনো কোনো প্রাতিষ্ঠানিক রিপোর্টের ক্ষেত্রে দেখা যায় যে এইগুলো ধারাবাহিকভাবে থাকতেও পারে বা নাও থাকতে পারে বা কম বেশি থাকতে পারে। মোটামুটিভাবে এটা যে চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বললাম, যে 9টা চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো দেখে একটা কি কারিগরি রিপোর্ট সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে আমরা দেখে নিই যে এই বৈশিষ্ট্যগুলো কোনগুলো, যে 9টা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বললাম, হ্যাঁ, যে রূপরেখা, ঠিক আছে, টেকনিক্যাল রিপোর্টের যে রূপরেখা যদি বলি, যে কয়টা 9টা চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে টেকনিক্যাল রিপোর্টটা গড়ে উঠছে, সেগুলো কি? রেজাল্ট অফ সামারি নাম্বার 1। 2 হচ্ছে নেচার অফ স্টাডি, ঠিক আছে। নাম্বার 3 আসে অ্যাপ্লাইড মেথড। রেজাল্ট অফ সামারি হচ্ছে যে ফলাফলের কি সারমর্মটা, যেটা হচ্ছে যে ধরো যে এখানে হচ্ছে 1 থেকে 3 পাতা সংক্ষিপ্ত একটা, মানে যেটা নিয়ে গবেষণা করা হয়, রিসার্চ করা হয় টেকনিক্যাল রিপোর্টের ক্ষেত্রে, দেখা যায় যে প্রধান ফলাফলে বিস্তারিত থাকে, সংক্ষিপ্ত মানে মেইন ফলাফলটা 1, 2, 3 মানে 1 থেকে 3 পাতার মধ্যে এটা সীমাবদ্ধ থাকে, যে এটা ফলাফলের একটা সামারি করা হয়। এরপর হচ্ছে যে নেচার অফ স্টাডি, যে এটা গবেষণার পদ্ধতিটা কিরকম, তো বিভিন্ন উপাত্ত সংগ্রহ, এগুলো বিভিন্ন ধরনের ডাটা বা পরীক্ষণ পদ্ধতি, এগুলো থাকে নেচার অফ স্টাডিতে। অ্যাপ্লাইড মেথডস, অ্যাপ্লাইড মেথডসে গিয়ে দেখবা যে কোন পদ্ধতিতে গবেষণায় কোন পদ্ধতিগুলো ব্যবহার করা হয়, অনুসরণ করা হয়, সেই সম্পর্কে এটা বলা থাকে। এরপর আসো ডেটা কালেকশন। ডেটা কালেকশন তোমরা জানো যে উপাত্ত, গবেষণার জন্য দেখা যায় যে মাঠ পর্যায়ে বা ফিল্ড পর্যায়ে থেকে বিভিন্ন ধরনের উপাত্ত বা ডাটা কালেকশন করা হয়, হ্যাঁ, তো সেই উপাত্তগুলো থাকে। নাম্বার 5 আসো যে ডেটা কালেকশন কিংবা ডেটা অ্যানালাইসিস অ্যান্ড হচ্ছে প্রেজেন্টেশন। ডেটা অ্যানালাইসিস অ্যান্ড হচ্ছে প্রেজেন্টেশন ফাইন্ডিংস, ঠিক আছে, যে ফলাফল উপস্থাপন, ঠিক আছে। কি বলেছি যে 9টা মোটামুটি চারিত্রিক বৈশিষ্ট্য কথা বলেছি, যে 9টা ক্যারেক্টার থাকে, যে একটা কারিগরি প্রতিবেদনে থাকতে পারে। সেটা হচ্ছে কি রেজাল্ট অফ সামারি, ফলাফল, তারপর হচ্ছে নেচার অফ স্টাডি, অ্যাপ্লাইড মেথডস, ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস এন্ড প্রেজেন্টেশন অফ ফাইন্ডিংস। প্রেজেন্টেশন অফ ফাইন্ডিংস, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি যেহেতু আমার এখানে স্পেস কম। এরপর আসো নাম্বার 6 এ, এটা কি থাকবে? কনক্লুশন থাকবে, যেখানে গবেষণার পুরোটা সামারি সংক্ষিপ্ত আকারে থাকবে। তারপর থাকবে হচ্ছে কি বিবলিওগ্রাফি বা তথ্যপুঞ্জি, কিংবা কি থাকে গ্রন্থপুঞ্জি, যেটা। নাম্বার 8 হচ্ছে টেকনিক্যাল
অ্যাপেন্ডিক্সেস বা কারিগরি যে পরিশিষ্টে যে কারিগরি ইয়া সম্পর্কে থাকে ধারণা দেওয়া থাকে সেটা। নাম্বার 9 হচ্ছে ইন্ডেক্স, সূচিপত্র, এটাতে থাকে। এই হচ্ছে যে 9টা চারিত্রিক বৈশিষ্ট্য। আমি আবারও বলছি কি থাকছে, রেজাল্ট অফ সামারি থাকছে, থাকছে হচ্ছে কি রেজাল্ট অফ সামারি, নেচার অফ স্টাডি, অ্যাপ্লাইড মেথডস, ডেটা কালেকশন, data analysis and presentation of findings, conclusion, bibliography, টেকনিক্যাল অ্যানালিসিস এবং হচ্ছে কি ইন্ডেক্স থাকে। এই 4টি বৈশিষ্ট্যগুলো যে এই যে যেটা বললাম যে 9টার কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলো মোটামুটিভাবে টেকনিক্যাল রিপোর্টে থাকে বা অন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইগুলো ধারাবাহিকভাবে না থাকলেও কিছু কম বেশি থাকে, মানে মোটামুটি এই 9টা দ্বারা টেকনিক্যাল রিপোর্টের সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে টেকনিক্যাল রিপোর্টের কথা যে বললাম, তো টেকনিক্যাল রিপোর্টটা কি ধরনের হতে পারে, মানে এর প্রকার দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে, মানে সেটা হতে পারে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের গবেষণা হয়। ঠিক আছে, যে টেকনিক্যাল গবেষণা হয়, সেগুলো হতে পারে যে একক মাত্রায় হতে পারে, বহু মাত্রায় হতে পারে, কোনো একটা বিষয়ের উপর হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রিসার্চের পরিধিটা যেমন যে শুধুমাত্র লাইব্রেরি রিসোর্সের উপর হতে পারে বা হতে পারে ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে হতে পারে। তো এই ধরনের নানা রকমের ধরো যে নানান সাইজ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানিকের ক্ষেত্রে ছোট বড় গবেষণা প্রতিবেদন অনুযায়ী এটাকে সাধারণত বিভিন্ন ধরনের গবেষণা হয়, সেটাকে 2টা ভাগে ভাগ করা যায় এই টেকনিক্যাল রিপোর্টটাকে। একটা হচ্ছে টেকনিক্যাল রিপোর্ট আর একটা হচ্ছে কি টার্ম পেপার বা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার। নাম্বার 2 হচ্ছে, এটা কি বললাম, এই 2টা হচ্ছে কি টেকনিক্যাল রিপোর্ট। আরটা কি ডিসার্টেশন অথবা থিসিস। ঠিক আছে, যেটা হচ্ছে যে কি বললাম যে বিভিন্ন প্রাতিষ্ঠানিকের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেখা যায় যে ছোট বড় নানা রকমের প্রতিবেদন দেখা যায়। তো সেটা আবার হচ্ছে বিভিন্ন 2টা রকমের সাধারণত হতে পারে। একটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট বলা হয় একটাকে বা টার্ম পেপার, আর একটা হচ্ছে কি ডিসার্টেশন বা থিসিস। এই যেটা হচ্ছে কি কারিগরি প্রতিবেদনের 2টা প্রকারভেদ। তো এই 2টা প্রতিবেদন কি তারে বলছি যে অ্যাসাইনমেন্টটা কি। ইদানিং অবশ্য অ্যাসাইনমেন্ট নিয়ে বেশ ইয়া হচ্ছে যে স্কুল পর্যায়ে অ্যাসাইনমেন্ট দিয়েছে, এই ইয়ার ব্যাপারে তোমরা অ্যাসাইনমেন্ট শব্দটা খুব পরিচিত হয়ে গেছে সবার মাঝে। তো যেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে যেটা বিশ্ববিদ্যালয়ের মানে ক্ষেত্রে স্নাতক পর্যায়ে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কোর্সের আংশিক ক্রেডিট হিসেবে, ক্রেডিটের আংশিক ক্রেডিটের পরিপূরক হিসেবে যে গবেষণাটা করা হয় এবং যেটাতে কি থাকে আলাদা করে একটা সময় এবং হচ্ছে গবেষণার মান দেওয়া থাকে, সেটাকে বলা হয় যে তোমার হচ্ছে অ্যাসাইনমেন্ট কিংবা টার্ম পেপার বলা হয়। তো এটা হতে পারে যে দেখা যায় যে একটা কোনো একটা কোর্সের মানে কোর্সের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধরো এটা লাইব্রেরি রিসোর্সের ভিত্তিতে। ঠিক আছে, এটা কি হয় যে লাইব্রেরি রিসোর্সের ভিত্তিতে যে উপাত্ত সংগ্রহ করা হয় সেটাকে বিশ্লেষণ ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ ব্যাখ্যা পর্যালোচনা এগুলোর মাধ্যমে যে একটা পর্যবেক্ষিত যে একটা রিপোর্ট দেওয়া হয় গবেষণা সম্পর্কে, সেই প্রতিবেদনটাকে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট কিংবা কি টার্ম পেপার বলা হচ্ছে। সাধারণত বিজ্ঞান বা প্রযুক্তি ক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে যে গবেষণাটা করা হয়, যে উপাত্তের বিশ্লেষণের ভিত্তিতে যে গবেষণাটা করা হয়, সেটা হচ্ছে কি সাধারণত বলা হয় যে অ্যাসাইনমেন্ট, বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়। আবার অপরদিকে দেখো যে ব্যবসায় বা মানবিক আর্টস বা কমার্সের ক্ষেত্রে দেখা যায় যে যে প্রতিবেদনগুলো শিক্ষণ পদ্ধতিগুলো সেটা গবেষণা ইয়াতে গবেষণা করা হয় সেটাকে বলা হয় টার্ম পেপার বলা হয়। ঠিক আছে, আর্টস বা কমার্স বা আর্টসের ক্ষেত্রে সেইটা প্রতিবেদনটা হচ্ছে কি টার্ম পেপার বলা হয়, এবং হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে যে কি অ্যাসাইনমেন্ট বলা হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে শিক্ষার্থীরা যেটা স্নাতক পর্যায়ে, এটা হচ্ছে স্নাতক পর্যায়ে একক সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো একটা বিষয়ের আংশিক ক্রেডিট এর পরিপূরক হিসেবে ওই একটা ব্যাপারে মানে প্রত্যেকটা স্বতন্ত্র শিক্ষার্থীকে সেক্ষেত্রে কি করা যায় আলাদা করে বিষয় শিরোনাম নির্ধারিত থাকে, প্রত্যেকের টপিকসটা কি থাকে আলাদা থাকে, এবং এই ব্যাপারে একজন টিচার মানে শিক্ষক বা গাইড শিক্ষক থাকে যিনি ওই শিক্ষার্থীকে কি করেন একটা নির্দেশনা দিয়ে থাকে, সেটা পরামর্শ বা একটা গাইডলাইন বা একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয় যেটার উপরে এই গবেষণাটা করা হয়, সেটাই হচ্ছে যে অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার। অপরদিকে ডিসার্টেশন বা থিসিসটা কি, সেটা হচ্ছে স্নাতকোত্তর পর্যায়ে।
স্নাতকোত্তর পর্যায়ে দেখা যায় যে এই যে আমি যেটা বললাম যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেটা বললাম যে লাইব্রেরি রিসোর্সের ভিত্তিতে সাধারণত বিভিন্ন প্রকাশনা প্রবন্ধ সাময়িকী থাকে এবং যেটাতে কোনো প্র্যাকটিক্যাল কোনো ওয়ার্ক থাকে না, হ্যাঁ, ফিল্ড ওয়ার্ক বা ল্যাবরেটরি ওয়ার্ক কোনো কিছু থাকে না হচ্ছে এটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। কিন্তু ডিজার্টেশন বা থিসিসের ক্ষেত্রে দেখা যায় যে এখানে ওই যে লাইব্রেরি রিসোর্সের তত্ত্ব উপাত্ত নিজ নিজে উপত্য তত্ত্ব এগুলোর সাথে আবার কি থাকে যে ফিল্ড ওয়ার্কের যে তথ্যগুলো থাকে বা হচ্ছে ল্যাবরেটরি ওয়ার্কের যে তথ্যগুলো থাকে সেটার সমন্বয়ে একটা বহুমাত্রিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যে গবেষণাপত্রটা রচনা করা হয় বা উপস্থাপন করা হয় সেটাকে বলা হয় থিসিস বলা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এটা পূর্ণ ক্রেডিট হিসেবে বিবেচিত হয়, ঠিক আছে। এবং হচ্ছে এই যে থিসিসের কথা বললাম, থিসিসটা হয় যে কি স্নাতকোত্তর পর্যায়ে যে এটা হয়, এটাতে ফিল্ড ওয়ার্ক থাকে, তারপর হচ্ছে ল্যাবরেটরি ওয়ার্ক থাকে এবং সাথে কি থাকে যে এগুলোর সাথে আবার হচ্ছে যে লাইব্রেরি যে রিসোর্সে যে তথ্যগুলো থাকে উপাত্ত থাকে সেগুলো এটাতে সংযুক্ত থাকে এবং এটা হচ্ছে কি পূর্ণ ক্রেডিট হিসেবে থাকে এবং বহুমাত্রিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা হয়। সাধারণত দেখা যায় যে প্রফেশনাল ক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে দক্ষতা বা নৈপুণ্য অর্জন বড় বা হচ্ছে যে এটা একটা কি প্রফেশনাল ক্ষেত্রে যেটা একটা আলাদা এক্সট্রা ক্যাটাগরি হিসেবে এটা কাউন্ট হয়, যেটা যে থিসিসটা যেটা প্রফেশনাল ক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য ধরো যেটা ভবিষ্যৎ পরিকল্পনা বলো বা হচ্ছে যে ভবিষ্যৎ একটা দিক নির্দেশনা বর্তমান প্রেক্ষাপটে বা হচ্ছে এই জিনিসগুলোতে বিভিন্ন ধরনের ইনফরমেশন মানে ইয়ার ভিত্তিতে তত্ত্বের ভিত্তিতে উপাত্তের ভিত্তিতে সেই জিনিসগুলো যে সম্পর্কে গবেষণাটা উপস্থাপন করা হয় স্নাতকোত্তর পর্যায়ে বহুমাত্রিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সেটাই হচ্ছে কি থিসিস। যেটা আমি বললাম যে এই যে এমফিলের কথা বলি যে এমফিল বলো পিএইচডি বলো, এমফিল পিএইচডি এই জিনিসগুলো হচ্ছে কি বা থিসিসের অন্তর্ভুক্ত বা ডিজার্টেশনের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম যে কারিগরি রিপোর্টটা দুই ধরনের হতে পারে, একটা অ্যাসাইনমেন্ট একটা টার্ম পেপার। সায়েন্সের ক্ষেত্রে যেটা বলছি যে অ্যাসাইনমেন্ট বলা হচ্ছে, আর একটা হচ্ছে কি টার্ম পেপার হচ্ছে কমার্স বা ব্যবসায় কমার্স বা হচ্ছে আর্টসের ক্ষেত্রে যেটা মানবিকের ক্ষেত্রে টার্ম পেপার, আর ডিজার্টেশন বা থিসিসটা হচ্ছে কি স্নাতকোত্তর পর্যায়ে। তো এই দুইটা জিনিস তো আমরা জানলাম, তাহলে এই দুইটার মধ্যে নিশ্চয়ই বুঝতেই পারছি যে বেশ একটা পার্থক্য রয়েছে। তাহলে পার্থক্যগুলো কি, আমরা এই দুইটার এখন ডিফারেন্সটা জানবো। আমি ডিফারেন্সের জন্য ছোট একটা ছক করতেছি, যদিও বোর্ডটা আমার ছোট, আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে। এই যে অ্যাসাইনমেন্ট বলছি, থিসিস বলছি, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো বা হচ্ছে টপিকস বলতে পারো যে কোন কোন টপিকসের ব্যাপারে। যদি নাম্বার 1 বলি যে থিসিস বা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এটার গবেষণার প্রকৃতিটা কিরকম, প্রকৃতি বা আকৃতি কিরকম। অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে দেখা যায় যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একক মাত্রিক বা একক বৈশিষ্ট্যের সমস্যা সমাধান কল্পে যে গবেষণাপত্রটা উপস্থাপন করা হয় বা রচনা করা হয় সেটাই হচ্ছে কি অ্যাসাইনমেন্ট। আর থিসিসটা হচ্ছে কি স্নাতকোত্তর পর্যায়ে দেখা যায় যে বহুমাত্রিক সমস্যা সমাধানে যে গবেষণাপত্রটা রচনা করা হয় সেটাকে বলা হচ্ছে কি থিসিস বলা হয়। এটা হচ্ছে মোটামুটি গবেষণার এর প্রকৃতিটা। তাহলে কি এটা তত্ত্ব উপাত্ত কি গবেষণা, আমরা কি বললাম প্রথমটা বললাম যে গবেষণা আকৃতি প্রকৃতি যদি বলতে পারি। নাম্বার 2 হচ্ছে কি গবেষণা তথ্য এবং উপাত্ত। তো এখানে দেখা যায় যে লাইব্রেরি রিসোর্সের ভিত্তিতে গবেষণা করা হয়, যে লাইব্রেরি রিসোর্সের ভিত্তিতে যে তথ্য উপাত্ত পাওয়া যায় বা বিভিন্ন সাময়িকী বলো প্রবন্ধ বলো এগুলো থেকে সেটা দেখেন এখানে তথ্য সেখানে উপস্থাপন করা হয় কোথায় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। আর থিসিসের ক্ষেত্রে দেখা যায় যে এটা ফিল্ড ওয়ার্ক
ল্যাবরেটরি ওয়ার্ক থেকে যে নিজ নিজ তথ্যপত্র পাওয়া যায় সেগুলোর সাথে লাইব্রেরি রিসোর্সের যে তথ্যগুলো থাকে সেগুলোর সমন্বয়ে একটা কি করা হয় যে গবেষণাপত্র উপস্থাপন করা হয় কোথায়, থিসিসের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাবরেটরি ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক, এগুলো এটার সাথে থাকে। আর এটা শুধুমাত্র কি লাইব্রেরি রিসোর্সের ভিত্তিতে করা হয়। এটা একক মাত্রিক গবেষণার ক্ষেত্রে করা হয় স্নাতক পর্যায়ে, এটা হচ্ছে স্নাতকোত্তর পর্যায়ে বহুমাত্রিক সমস্যার সমাধানের ক্ষেত্রে এই রিপোর্টটা করা হয় বা গবেষণাটা করা হয়। নাম্বার 3 যদি বলি, গবেষণার ক্রেডিট যদি বলি বা দক্ষতা, গবেষণা কর্মের আকৃতি যদি ক্রেডিট যদি বলি, এটা গবেষণা কর্মের আকৃতি প্রকৃতি, গবেষণা কর্মের তথ্য, গবেষণা কর্মের ক্রেডিটটা, এটা দেখা যায় যে অ্যাসাইনমেন্টটা দেখা যায় যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আংশিক ক্রেডিটের পরিপূরক হিসেবে এটা ইয়া করা হয়, গবেষণাটা করা হয়। যে কোনো একটা আংশিক বিষয়ের পরিপূর্ণ না, এখানে হচ্ছে যে আংশিক ক্রেডিট হিসেবে ক্রেডিটের পরিপূরক হিসেবে কোনো একটা বিষয়ের উপর এই গবেষণাটা করা হয়। আর এই ক্ষেত্রে দেখা যায় যে থিসিসটা করা হয় কি যে মানে পূর্ণ পরিপূরক হিসেবে, মানে এটা আংশিক না, ক্রেডিটটা পূর্ণ ক্রেডিট হিসেবে এটা কাউন্ট হয় থিসিসটা, যেটা স্নাতকোত্তর পর্যায়ে করা হয়। এবং সেখানে কি থাকে যে একটা হলো তোমার হচ্ছে বিভিন্ন ধরনের যে ধরো দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের যে কর্ম পরিকল্পনা বলো বা ভবিষ্যতে একটা দিক নির্দেশনা থাকে, হ্যাঁ, নিজস্ব দক্ষতা এবং হচ্ছে কি পেশাগত দক্ষতা এবং হচ্ছে কি নৈপুণ্য প্রদর্শনের জন্য এটা করা হয়। এটা একটা লক্ষ্যের মাঝেও পড়ে, এটা যে এটার উদ্দেশ্যটা কি, যে এই ধরনের যে গবেষণার ক্রেডিটের ক্ষেত্রে যেটা বললাম, যেটা গবেষণা বিষয় গুরুত্বপূর্ণ, যে কোনো একটা কোর্সের বিষয়ে আলাদা একটা প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে থাকে কি একটা আলাদা শিরোনামে গবেষণাটা হয় এবং হচ্ছে এটাকে আংশিক ক্রেডিট হিসেবে এটা বিবেচিত হয়। আর এটা হচ্ছে কি পূর্ণ ক্রেডিট হিসেবে এটা গুরুত্ব লাভ করে। আর এটা গেল 3টা বৈশিষ্ট্য। যেহেতু আমার এখানে স্পেস তাই আমি একটু মুছে দিচ্ছি। আমরা প্রথমটা কি বললাম যে গবেষণা কর্মের আকৃতি প্রকৃতি, দ্বিতীয়টা কি বললাম গবেষণা কর্মের তথ্য উপাত্ত, তৃতীয় নাম্বার বলেছি যে কি গবেষণা কর্মের ক্রেডিট বলেছি, 4 নম্বরে আসো যে এটা গুণমান। ঠিক আছে, 4 নাম্বারটা কি গবেষণা কর্মের গুণমান, এটার গুণমানটা কেমন হয়, হ্যাঁ গুণটা। এটা সাধারণত দেখা যায় যে হচ্ছে যে 300 পৃষ্ঠার মধ্যে এটা হয়ে থাকে, যে এই গবেষণাটা ক্ষেত্রে দেখা যায় যে মানে এক থেকে যে ধরো যে 300 পৃষ্ঠার মধ্যে এটা হয়ে থাকে। আর এটা আবার কয়েকশো পৃষ্ঠা ব্যতীত মানে এটার ইয়েটা হয়, লেন্থ হতে পারে। এবং এটাতে দেখা যায় যে মূল বিষয়টা যে স্থানীয় যে প্রাতিষ্ঠানিক রীতি অনুযায়ী আসে সেই অনুযায়ী এটাতে মূল বিষয়টা অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে, এটার ইয়াতে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। অপরদিকে থিসিসের ক্ষেত্রে যে দেখা যায় যেটা কয়েকশত পৃষ্ঠার পরিধি হয় এটা গবেষণাপত্রটা। এবং এটাতে কি থাকে যে সাধারণত আন্তর্জাতিক প্রকাশনা রীতি অনুযায়ী থিসিসের ক্ষেত্রে দেখা যায় যে 3টা অংশ থাকে আন্তর্জাতিক প্রকাশনা রীতি অনুযায়ী। সেই 3টা অংশটা কি, প্রথম অংশে থাকে একটা কি থাকে 3টা অংশের মধ্যে 3টা পদ থাকে, যেটা বললাম যে প্রথম অংশটা কি থাকে একটা প্রাথমিক অংশ বা প্রারম্ভিক বলতে পারি। ঠিক আছে, প্রারম্ভিক অংশ। নাম্বার 2 হচ্ছে মূল অংশ থাকে একটা। নাম্বার 3 হচ্ছে প্রাসঙ্গিক অংশ। হ্যাঁ, এই 3টা অংশ এখানে থাকে কোথায় থিসিসের ক্ষেত্রে। এরপর আসো নাম্বার 5, যদি যেটা বলে একটাও ডিফারেন্সিয়েট করতে পারি ভাবে, যেটা হচ্ছে যে লক্ষ্য, এই গবেষণার লক্ষ্যটা কি, এবং হচ্ছে যদি বলি যে উপস্থাপন বা মৌখিক উপস্থাপন। তো লক্ষ্যটা কি, দেখা যায় যে এটা হলো কোন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে যেটা বললাম যে একটা বিষয়ের উপরে আলাদা করে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কি থাকে যা স্বতন্ত্র মানে আলাদা একটা শিরোনামে বিষয়ের উপর থাকে যেটার উপরে রিসার্চ করে, এবং যে রিসার্চ করার পরে যে গবেষণা প্রতিবেদন করার পরে সেটা কি মৌখিক উপস্থাপনের কোনো এই ক্ষেত্রে মৌখিক উপস্থাপন দরকার হয় না। যে বিষয়টা নিয়ে গবেষণা করে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সেটা একটা লিখিত প্রতিবেদন বা এটা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ওই যে বললাম যেটা যে একক বৈশিষ্ট্য থাকে এটাতে, হ্যাঁ, একক বৈশিষ্ট্য সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা হয়। এবং হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর এটার উদ্দেশ্যটা মোটামুটি হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একটা সমস্যার সমাধান একক মাত্রা।
আর এক্ষেত্রে দেখা যায় যে সাধারণত থিসিসের ক্ষেত্রে দেখা যায় যে পেশাগত ক্ষেত্রে দক্ষতা বা নৈপুণ্যতা অর্জন করার জন্য থিসিসটা করা হয়, যে কোনো একটা প্রফেশনাল ক্ষেত্রে এটা এফেক্টিভ হয়। এবং হচ্ছে যে এটা দেখা যায় যে গবেষণা করার পরে, থিসিস করার পরে দেখা যায় যে এর মূল বিষয় ব্যাখ্যা বা উপস্থাপন করার জন্য বা বোঝানোর জন্য বা এর যথাযথ উপলব্ধি করানোর জন্য দেখা যায় কি এক্ষেত্রে যে প্রেজেন্টেশন, যেটা আছে ওরাল প্রেজেন্টেশন বা মৌখিক উপস্থাপনের প্রয়োজন হয়। ঠিক আছে, তার মানে কি দেখা যাচ্ছে যে থিসিসের ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা স্নাতকোত্তর পর্যায়ে হচ্ছে এবং অনেক সমস্যার সমাধানে এর জন্য এটা নির্দেশনা থাকে, এবং হচ্ছে পেশাগত দক্ষতা অর্জনের ক্ষেত্রে থিসিসটা হয়, এবং হচ্ছে যে এটাতে কি থাকে যে পূর্ণ ক্রেডিট মান হিসেবে থাকে, এবং যেটাতে কি থাকে যে এটা মৌখিক একটা প্রেজেন্টেশন করতে হয়, এবং মোটামুটি 3টা অংশে এটা বিভক্ত। আর অপরদিকে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেটা বললাম যে সেক্ষেত্রে কি হচ্ছে যে একক গবেষণার ক্ষেত্রে হয়, এটা শুধুমাত্র লাইব্রেরি রিসোর্সের ভিত্তিতে হয়। তো এটা আবার যদি বলি যে এই যে পাশাপাশি বলছি যে অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে থিসিসের পার্থক্য বলার সাথে সাথে বলছি যে অ্যাসাইনমেন্টের গুরুত্বটা কি। গুরুত্ব যদি একটু বলি যে যেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টে কোনো ফিল্ড ওয়ার্ক থাকে না, এখানে হচ্ছে যে ল্যাবরেটরি ওয়ার্ক থাকে না অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, যার জন্য দেখা যায় যে এটা থিওরিটিক্যাল উপর বেশি জোর দেওয়া হয়, যে বিষয়বস্তুর উপর, যে সাধারণত দেখা যায় যে শিক্ষার্থীরা বা যারা গবেষণা করতেছে মানে এটা নিয়ে শিক্ষার্থীর সাথে দেখা যায় যে শুধুমাত্র লাইব্রেরি ওয়ার্কে থাকে দেখে শুধু ওইটা দেখা যায় তাদের জ্ঞানের পরিধিটাও বাড়ে, এবং নিজস্ব যে চিন্তাধারা বা যৌক্তিক বিশ্লেষণ এটা করতে সহজে হয়, এবং ওই গবেষণার প্রকৃতিতে মানে ভেতরে ঢুকে মূল কথা হচ্ছে নিবিড়ভাবে ওইটাকে আয়ত্ত করা যায়, যে এই গবেষণার যে অ্যাসাইনমেন্টের যে বিষয়টাকে যদি ফিল আউট না থাকে এটার একটা সুবিধা ওইটা। যে তো যাই হোক, এই হচ্ছে যে মোটামুটি ভাবে যে অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে থিসিসের পার্থক্য। তো এই যে বলছি যে অ্যাসাইনমেন্ট এবং থিসিস, তাহলে এটা কি হয়, এটার হচ্ছে কমন ফরম্যাটটা কি। এই যে বলছি যে থিসিস বললাম, অ্যাসাইনমেন্ট বললাম, এই জিনিসগুলো আসলে তোমরা যদি এখন তো তোমরা 4th ইয়ারে আছো, নেক্সট যখন তোমরা দেখা যাবে যে হয়তো মাস্টার্স লেভেলে যে যদি কেউ যদি থিসিস করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এই জিনিসগুলো জানা থাকলে ভালো, যে তোমরা থিসিসের কাজে তোমাদের লাগবে। এই রিসার্চ মেথডোলজি পড়তে পড়তে আসলে মনে হবে যে হ্যাঁ আমরা একটু থিসিস করি, তাই না, একটু আগ্রহ হবে থিসিসের প্রতি, কারো যদি ইচ্ছা হয় তাহলে সেক্ষেত্রে সে এই থিসিস বা এমফিল পিএইচডি এগুলো করার জন্য হতে পারে, আগ্রহী হতে পারো। তো এই জিনিসগুলো এখানে অনেকগুলো এই রিসার্চ মেথডোলজি, এই যে এই চ্যাপ্টারগুলো যা প্রতিবেদন পড়ছি, যে কারিগরি প্রতিবেদনের প্রকারভেদ বলো, যে প্রতিবেদন লেখার কি বা সাধারণ গঠন, এগুলো প্রশ্ন আকারে সবসময় আসে। ঠিক আছে, এগুলো একটু দেখতে কি বললাম যে কমন ফরম্যাট অফ কমন ফরম্যাট অফ টেকনিক্যাল রিপোর্ট বলতে পারি, বা অ্যাসাইনমেন্ট যদি বলি, অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার। কমন ফরম্যাট যে এটা সাধারণ একটা গঠন কি, দেখা যায় যে আমি সবগুলোই মুছে দিচ্ছি, দেখো কমন ফরম্যাট বা সাধারণ গঠন, যে একটা অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপারের ক্ষেত্রে একটা ফরম্যাট থাকে, সাধারণত দেখা যায় যে যে কারণ তোমরা যে বলে স্নাতক পর্যায়ে বা স্নাতকোত্তর পর্যায়ে যে অ্যাসাইনমেন্ট হয় বা টার্ম পেপার হয়, এবং হচ্ছে যে স্নাতকোত্তর পর্যায়ে যে থিসিস হয়, হ্যাঁ থিসিসটাতে স্নাতকোত্তর পর্যায়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের বিষয়বস্তু, তত্ত্ব উপাত্ত এগুলো বিশ্লেষণ থাকে, এগুলোর থাকে, ইনফরমেশন থাকে, ব্যাখ্যা থাকে, পর্যবেক্ষণ থাকে। তো এগুলো সাধারণত মোটামুটি 3টা ভাবে যে কমন ফরম্যাটটা অ্যাসাইনমেন্ট বা থিসিসের ক্ষেত্রে দেখা যায়। আমি লিখেছিলাম কি অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার এবং হচ্ছে কি থিসিস হবে। হ্যাঁ, থিসিসের মোটামুটি 3টা অংশ থাকে, ঠিক আছে, বা 3টা পদ বা 3টা পরিপদ থাকে, মূল অংশ থাকে। সেই 3টা অংশ কি, একটা যদি তুমি যে থিসিস লিখতে চাও তাহলে থিসিসের ক্ষেত্রে কি থাকবে, যে 3টা অংশ থাকবে। আমি 3টা অংশটা এভাবে ভাগ করে দিলাম যাতে তোমাদেরকে দেখতে সুবিধা হয়। ঠিক আছে, আমি এইভাবে লিখে দিচ্ছি 3টা অংশ তোমাদের দেখার সুবিধার জন্য। ঠিক আছে, একটা হচ্ছে কি প্রারম্ভিক
প্রাসঙ্গিক অংশ, ঠিক আছে? কি বলেছি যে একটা থিসিসে বা অ্যাসাইনমেন্টে কি থাকে, মোটামুটি ভাবে কমন যে ফরম্যাটটা থাকে সেটাতে হচ্ছে প্রথম অংশটাতে কি থাকে, প্রারম্ভিক অংশ থাকে, দ্বিতীয় অংশটা হচ্ছে কি মূল অংশ, এবং তৃতীয় অংশ যেটা সেটাকে বলা হয় যে প্রাসঙ্গিক অংশ বা প্রাসঙ্গিক বিষয় যেটা থাকে। হ্যাঁ, প্রাসঙ্গিক অংশে কি থাকে? প্রারম্ভিক অংশ বা প্রারম্ভিক পর্ব বলতে পারি, যেহেতু বলেছি যে কি 3টা পর্ব থাকে, তাহলে আমি অংশ না বলে কি বলি, পর্ব বলি, ঠিক আছে? মূল পর্ব অংশ বলা যায়। ঠিক আছে, প্রারম্ভিক অংশে কি থাকে, একটা থাকবে কি টাইটেল পেজ থাকবে, ঠিক আছে, বা শিরোনাম পৃষ্ঠা থাকবে। দুই নম্বরে কি থাকে, অ্যাপ্রুভাল পেজ, ঠিক আছে, অনুমোদন পৃষ্ঠা। তিন নম্বরে থাকে প্রিফেস, প্রাসঙ্গিক কথা, এবং হচ্ছে কি তোমার হচ্ছে অ্যাকনলেজমেন্ট, প্রিফেস এন্ড অ্যাকনলেজমেন্ট। তারপর থাকবে কন্টেন্টস, যেটা হচ্ছে সূচিপত্র যদি বলি। হ্যাঁ, তারপর থাকতেছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, সারমর্ম, মোটামুটি এটা 7টা ইয়া থাকে, লিস্ট অফ টেবিলস, সারণী চিত্র তালিকা, লিস্ট অফ ফিগার্স, চিত্রের তালিকা, ঠিক আছে? আমি এটা বলে দিচ্ছি, আবার আমি আগে লিখে নেই, তারপর তো তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে মূল পর্বে মোটামুটি 2টা অংশ থাকে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং 2 থাকে হচ্ছে মেইন রিপোর্ট বা মূল প্রতিবেদন, ঠিক আছে? এই মূল রিপোর্টটা আবার কয়েকটা অংশে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে মেইন রিপোর্টে হচ্ছে রিভিউ এন্ড প্রবলেমস, প্রকাশনা, পর্যালোচনা এবং হচ্ছে সমস্যা। 2 নম্বর হচ্ছে মেথড এন্ড মেটেরিয়ালস এন্ড মেথডস, ঠিক আছে? 3 নম্বরটা হচ্ছে অ্যানালাইসিস এন্ড প্রেজেন্টেশন। চার নম্বরে আসো কনক্লুশন এন্ড হচ্ছে রিকমেন্ডেশন। ছয় নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে সামারি, ঠিক আছে, এন্ড হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? যেহেতু বোর্ডটা ছোট, আমাকে লিখতেও হচ্ছে ছোট করে। আচ্ছা, আমি এটা শেষ করে নেই, কমপ্লিট করে নেই, দেন আমি তোমাদেরকে একবারে বলে দিচ্ছি। এটার আবার প্রাসঙ্গিক পর্বের আবার 3টা পার্ট থাকে। একটা হচ্ছে কি বিব্লিওগ্রাফি বা তথ্যপুঞ্জ বা হচ্ছে কি গ্রন্থপুঞ্জি, ঠিক আছে, যেটাকে আমরা জানি যে বিব্লিওগ্রাফি। বাংলা নামের থেকে ইংলিশ টার্মগুলো একটু সহজ এবং হচ্ছে শ্রুতি মধুর, বলতেও ভালো লাগে ইংলিশ টার্মগুলো। বাংলাগুলো একটু কেমন, এই যে গ্রন্থপুঞ্জি, তথ্যপুঞ্জ, কিরকম না নামগুলো। তারপর হচ্ছে পরিশিষ্ট, পরিশিষ্ট নাকি আমরা বলি কি অ্যাপেন্ডিক্স বলি, তাই না? সেটা
অ্যাপেন্ডিক্স, যেটাকে পরিশিষ্ট বলা হচ্ছে। আর একটা নাম্বার 3 হচ্ছে প্রেজেন্টেশনটা কিন্তু কেটে গেল। নাম্বার 3 হচ্ছে ইন্ডেক্স। ওকে, যেটা হচ্ছে আমি বললাম যে কি বলেছি যে একটা অ্যাসাইনমেন্ট বা তোমার হচ্ছে থিসিসের ক্ষেত্রে সাধারণত 3টা পর্ব থাকে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে না, মেনলি হচ্ছে কি থিসিসের ক্ষেত্রে দেখা যায় যে 3টা অংশ থাকে বা 3টা পর্ব থাকে থিসিসের ক্ষেত্রে। তো সেটা 3টা পর্বটা কি, একটা হচ্ছে কি প্রাসঙ্গিক প্রারম্ভিক বা প্রাথমিক, যেটা বলতে পারি যে প্রারম্ভিক পর্ব, তারপর হচ্ছে মূল পর্ব, আরেকটা হচ্ছে কি প্রাসঙ্গিক পর্ব। তো প্রারম্ভিক 3টা অংশে আর কি। তো প্রাসঙ্গিক অংশে কি থাকে, একটা টাইটেল পেজ বা শিরোনাম পৃষ্ঠা থাকে, অ্যাপ্রুভাল পেজ থাকে, তারপর হচ্ছে প্রিফেস, অ্যাকনলেজমেন্ট থাকবে, তারপর থাকবে হচ্ছে কি কন্টেন্টস। হ্যাঁ, যে সূচিপত্র, যেটা থেকে কন্টেন্টসটা কি অ্যাবস্ট্রাক্ট বা সারমর্ম থাকে, টাইটেল, তারপর লিস্ট অফ টেবিলস, যে সারণীর চিত্র, লিস্ট অফ ফিগার্স। হ্যাঁ, যে চিত্র ইয়াতে সরি সারণীর তালিকা থাকে এবং হচ্ছে কি চিত্রের তালিকা থাকে। এই 7টা অংশ কি থাকে প্রারম্ভিক পর্বে থাকে, যে কিসের ক্ষেত্রে, থিসিসের ক্ষেত্রে। আর মেইন অংশ যেটা মূল পর্ব, সেটাতে 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে মেইন রিপোর্ট। তো মেইন রিপোর্টকে আবার 6টা অংশ থাকে মেইন রিপোর্টের ক্ষেত্রে। সেই 6টা অংশ কি রিভিউ অ্যান্ড হচ্ছে প্রবলেমস, যে প্রকাশনার যে পর্যালোচনা এবং যে সমস্যা থাকে সেটা হচ্ছে কি রিভিউ অ্যান্ড হচ্ছে প্রবলেমস এর ক্ষেত্রে। তারপর থাকে কি ম্যাটেরিয়ালস অ্যান্ড হচ্ছে মেথডস, যে কোন পদ্ধতি ব্যবহার করা হয় ইয়ার ক্ষেত্রে, এবং হচ্ছে মেথডসটা, যে উপকরণ এবং হচ্ছে কি পদ্ধতি গবেষণার। অ্যানালাইসিস অ্যান্ড হচ্ছে প্রেজেন্টেশন, যে ফলাফল বিশ্লেষণ এবং হচ্ছে কি উপস্থাপন। তারপর হচ্ছে ডিসকাশন, ব্যাখ্যা যেটা করা, এবং ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা, যে পর্যালোচনা করলো, ডিসকাশন করলো হচ্ছে পর্যালোচনা করা হয়, বা এবং ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যাকরণ থাকে। থাকে কি হচ্ছে যে কনক্লুশন, একটা উপসংহার, এবং রিকমেন্ডেশন, এটার কোনো সুপারিশমালা যদি থাকে সেটা থাকে, এবং একটা সামারি বা একটা সারমর্ম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি মূল পর্বে। এবং প্রাসঙ্গিক পর্বে গিয়ে পাচ্ছি আমরা কি বিব্লিওগ্রাফি বা তথ্যপঞ্জি, অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট, এবং হচ্ছে ইন্ডেক্স বা একটা সূচিপত্র থাকে। ঠিক আছে, এই হচ্ছে থিসিসের ক্ষেত্রে 3টা অংশ। একটা থিসিস লিখতে গেলে বা থাকে, আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে আমাদের যখন এই অংশটাতে 7 মার্কসের প্র্যাকটিক্যালের সাথে একটা রিপোর্ট দিতে হয়। তো তোমরা যখন রিপোর্ট লিখবা, প্রতিবেদন লিখবা, একটা তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্কের মতো আমি দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের যে রিসার্চ মেথোডোলজির যে বইটা আছে, এই প্রতিবেদনের চ্যাপ্টারে, কারিগরি প্রতিবেদনের একটা এক্সাম্পল হিসেবে সিলেটের একটা অংশ চা বাগানের কথা বলা আছে। তোমরা এটা একটু পড়বে। পড়ার পরে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে হয়তো বা একটা কোনো আলাদা করে টপিকস দিব, যে সেটার উপর তোমরা কি লিখতে পারো। ঠিক আছে, ওই প্রতিবেদনটা যদি তোমরা দেখো, যে সিলেটে চা বাগানের যে ইয়াটা, তো কিভাবে লিখতে হয়, কি কি বিষয় আছে একটা গবেষণা প্রতিবেদন লিখতে গেলে, কারিগরি প্রতিবেদন লিখতে গেলে, বা হচ্ছে বা কোনো অ্যাসাইনমেন্ট লিখতে গেলে কিভাবে তোমরা লিখবে। ঠিক আছে, তো আমাদের একটা যে রিপোর্ট থাকে, যে রিসার্চের উপর, যেটা বললাম যে প্র্যাকটিক্যাল 7 মার্কসের, তো তোমরা আজকের হোমওয়ার্ক, আজকের জন্য হোমওয়ার্ক যদি বলি, হোমওয়ার্ক বলতে পারি, যে সেটা বইয়ের মধ্যে আছে, সেটা তোমরা প্রতিবেদনটা দেখবে। তো আমি হয়তো বিভিন্ন জনকে গ্রুপে বিভিন্ন টপিকস দিয়ে দিব, সেটা তোমরা রেডি করবে। ঠিক আছে, নিশ্চয়ই পারবে, তাই না? আর আমাদের আলোচনা থেকে আমার কাছে মনে হয় আমি অনেক সহজভাবে, বইয়ের ভাষা থেকে অনেক সহজভাবে আমি সামারাইজ করতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি তোমাদেরকে বলতে পেরেছি অনেক সহজভাবে, এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই ক্লাসটা। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আবার নেক্সট টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।